নমস্কার। আইএস ফাউন্ডেশন টিটাগড় এর পক্ষ থেকে মোহাম্মদ সাব্বির আহমেদ এবং আমি বানেশ্বর আচার্য আজকে খড়দা পুষ্প প্রদর্শনীতে উপস্থিত হয়েছি। এখানে দীর্ঘ 27 বছর ধরে যে পুষ্প প্রদর্শনী চলছে তার আজ তৃতীয় দিন। আমরা চেষ্টা করছি কিছু বিশেষ বিশেষ ফুলের যে সমারোহ এই পুষ্প প্রদর্শনীতে তা আপনাদের সামনে তুলে ধরতে। আমরা মেলার মূল প্রাঙ্গণে প্রবেশ করছি এবার। খড়দা পুষ্প প্রদর্শনী বিগত 27 বছর ধরে অত্যন্ত ঐতিহ্যের সঙ্গে সুনামের সঙ্গে যে পুষ্প প্রদর্শনীর আয়োজন করেছে, সেখানে আমরা কিছু চিত্র তুলে ধরছি আপনাদের সামনে। এখানে বিভিন্ন ধরনের ফুলের যে সমাহার, বিভিন্ন প্রজাতির ফুল, বিভিন্ন ভ্যারাইটি বা প্রজাতির ফুল এক এক করে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই দেখুন একটা অদ্ভুত জিনিস, যে একটা সবজির সেকশন থেকে একটা লাউ এনে এখানে রাখা হয়েছে। এর যে বৃন্ত, এর ভার একে ধরে রাখতে পারেনি গাছের সঙ্গে। এটার ওজন হচ্ছে 22 কেজি। আমরা এবার মূল পর্বে প্রবেশ করছি। প্রথমেই অত্যন্ত সুন্দর অর্কিডের যে প্রদর্শনী আপনারা দেখুন। আমার সহযোগী সাব্বির আহমেদ আপনাদের সামনে তুলে ধরছে। আমি নিজেও এত প্রকার ভ্যারাইটি বা যে প্রজাতির অর্কিডের নাম জানি না, দু এক রকম জানি, যেটা হচ্ছে আপনার মূলত গাছের সঙ্গে আঁকড়ে ধরে থাকে, যার মধ্যে আপনারা এখানে দেখুন যে রুটটা রয়েছে। এটা হচ্ছে বায়বীয় মূল, বায়ু থেকে জলীয় বাষ্প এবং অক্সিজেন সংগ্রহ করে এরা নিজেদের খাবার তৈরি করে। আর কিছু আছে গ্রাউন্ড অর্কিড, যেগুলো মাটিতে জন্মায়। আর বিশেষ যে ধরনের অর্কিডটা এখানে রয়েছে এর নাম হচ্ছে ডেনড্রোবিয়াম। এরপরে আমরা প্রবেশ করছি পিটুনিয়া এবং ইমপ্রেশন পর্বে। সাদা রঙের পিটুনিয়া, সাদারেও যে এত সৌন্দর্য, এত বাহার, যে না দেখলে বোঝা যায় না। সামনের দিকে যে শাড়িটা, এটা হচ্ছে আপনার ইমপ্রেশন, আর পিছনের দিকে যেটা, সেটা হচ্ছে আপনার পিটুনিয়া। তবে মাঝে মধ্যে কিছু রিলিফ দেওয়ার জন্য, একটা সৌন্দর্য আনার জন্য কিছু স্টক, যেগুলোকে স্টক বলা হয়, এবং এটার নাম হচ্ছে অ্যান্টিহেনাম, এই দুটোকে রাখা হয়েছে। এবং এবছর মেলায় দু একটা, প্রত্যেক বছরই আমরা দেখতে পাই যে কিছু কিছু নতুন সংযোজিত হয়। তার মধ্যে অর্কিডের এই ভ্যারাইটিটা অপূর্ব সুন্দর। 3 দিনের মাথায় কিছুটা হলেও তার জৌলুস বা সৌন্দর্য একটু হারিয়েছে, একটু ড্রাই হয়ে উঠেছে। অপূর্ব সব ফুলের সমাহার। এবং পিছন দিকে রয়েছে ক্যাকটাস। এবছর ক্যাকটাসের সংগ্রহ কম, ক্যাকটাস খুব একটা বেশি আসেনি। স্যাকুলেন্ট তো নাই বললেই চলে। একটা মাত্র স্যাকুলেন্ট ছিল, আমি তাকেও দেখতে পাচ্ছি না। এবং এখানে দু একটা ক্যাকটাস আছে পিছন দিকে, একটু এই স্টকের পিছন দিকে থাকার ফলে একটু ঢাকা পড়ে গেছে, এবার কিছুটা দেখা যাচ্ছে। এবং এই ক্যাকটাস গুলো বেশিরভাগই হচ্ছে গ্রাফটিং করা,
গ্রাফটিং বলতে একটা মূল স্টক নেওয়া হয় এবং তার উপরে যেটার খুব একটা বেশি বৃদ্ধি বা গ্রোথ হয় না, সেটা নানান রকম টেকনিক্যাল ব্যাপার আছে, আমি সেই পর্বে গেলাম না। রুট হরমোন ব্যবহার করে বা অনেকটা নিবের মতো করে মূল স্টকের সঙ্গে জুড়ে দিয়ে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয় এবং খাদ্যটা সেখান থেকে সংগ্রহ করে এই যাকে আমরা বাড়াতে চাইছি সেই ক্যাকটাসটা অনেক বড় হয়ে ওঠে। এবার আমরা আসছি বিশেষ কিছু প্রজাতির দিকে গাছের, যেগুলো হচ্ছে অ্যাডেনিয়াম, এবং অ্যাডেনিয়ামেরও নানান রকম ভ্যারাইটি রয়েছে, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং মেলার যে একটা বিশেষ আকর্ষণ থাকে এই পুষ্প প্রদর্শনী, সেটা হচ্ছে বনসাই। বনসাই আপনারা সবাই জানেন যে বন মানে বৃক্ষ জাপানি ভাষায়, এবং সাই মানে হচ্ছে পাত্র। এই হাত দিও। বনসাই শব্দটির একটা তাৎপর্য আছে, যে আপনারা এই নিয়ে অনেক লেখালেখি বা ইউটিউবাররা যে ভিডিওগুলো করেন তাতে তার বর্ণনাও থাকে, যে বনসাই নিয়ে একটা বিতর্ক রয়েছে। কেউ মনে করেন একটা পূর্ণ বয়স বৃক্ষকে, যেটা একটা বিশাল আকারের বৃক্ষকে একটা ছোট পাত্রের মধ্যে আবদ্ধ করে রাখা, ছোট করে রাখা, তার শেপ বা সাইজ, সেটা নাকি গাছকে কষ্ট দেওয়া হয়। কিন্তু আমি এর সঙ্গে দ্বিমত পোষণ করি, যে তার কারণ হচ্ছে এই বনসাইয়ের ওপরে জাপানে মাস্টার ডিগ্রি পর্যন্ত হয়। ইকেবানা বা ফ্লোরিকালচার, যেগুলো দিয়ে ঘর বাড়ি হোটেল এবং বিভিন্ন সবার স্থল সাজিয়ে তোলা হয়, তেমনি এই বনসাই দিয়েও অনেক ভালো ভালো জায়গায় আপনারা গেলে দেখতে পাবেন যে সাজিয়ে তোলা হয়েছে, এবং অপূর্ব সৌন্দর্য, যে একটা বিশাল আকারের বট বলুন, তেঁতুল বলুন, আমলকি বলুন, সেগুলোকে একটা ছোট পাত্রের মধ্যে রাখা হয়েছে মানে অনেক রকম, এখানে বলতে পারেন যে কিছু টেকনিক্যাল ব্যাপার রয়েছে, আমি আর সেই বিস্তারিত যাচ্ছি না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, আপনারা দেখুন। তবে দু একটা গাছের কথা উল্লেখ না করলেই নয়, যেটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করে, সেটা হচ্ছে বাওয়াব বা আফ্রিকান বট। এই বাওয়াব হচ্ছে একটা বিশেষ প্রজাতির গাছ, যেটা একমাত্র আফ্রিকা মহাদেশেই আগে দেখা যেত। তবে এখানে যারা গাছপালা করেন এবং গাছ নিয়ে চর্চা করেন, তারা এখানে এনে এটিকে রোপণ করেছেন, এবং আমি কত বড় আকার যে হতে পারে এই গাছের, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। কারোর যদি যাওয়ার সুযোগ হয় মুম্বাইয়ের কোলাবা অঞ্চলে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে গেলে দেখবেন এরকম 8টা থেকে 10টা বিশাল আকারের বাওয়াব রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আরেকটা কথা এখানে আপনাদের সামনে উল্লেখ করতে চাইছি, যে বট, এখানে অনেক ধরনের বট রয়েছে, যেগুলোকে অনেকে ছোট ছোট পাতা, লোকে বলেন যে জাপানি বট বা চাইনিজ বট। তবে আমাদের দেশের কয়েকটি বট হলো গয়া বট, পাকুর, লাকুর, অসত্য, এরকম। রাবারও একটা বট। মূল 32 রকম প্রজাতির বট আমরা জানি। এইবার আমরা মেলার একটা বিশেষ অংশে প্রবেশ করতে চলেছি, যেটা হচ্ছে গোলাপ। গোলাপের অপূর্ব সৌন্দর্য, যেটা না বললেই নয়। আপনারা সবাই জানেন যে কোনো কবি সাহিত্যিক ফুলকে নিয়ে তারা যে প্রশংসা করেছেন, সবার প্রথমেই যার নাম বলতে হয় আমাদের দেশের রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি আমাদের দেশ না, সারা পৃথিবী জুড়ে যার নাম, তার সাহিত্য প্রতিভা, তিনি ফুল সম্বন্ধে যে বিশেষ একটা উক্তি করেছেন, সেটা নাম আপনারা প্রত্যেকেই জানেন, যে পুষ্প আপনার জন্য ফোটে না, ঠিক তেমনি তার সঙ্গে সঙ্গে বলছেন
যে নিজের হৃদয়কেও বিকশিত করিও অপরের জন্য, অর্থাৎ নিজের হৃদয় তাকেও ফুলের সঙ্গে তিনি তুলনা করেছেন। ফুল যেমন নিজের জন্য ফোটে না, অপরে সেটাকে দেখে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়, তেমনি তোমার হৃদয়ও যেন এমন হয়ে ওঠে যার থেকে অনেক মানুষ উপকৃত হবে। বিভিন্ন ধরনের গোলাপ এবং তারও বিভিন্ন প্রকার নাম আছে, আমি আর সেগুলোকে আলাদাভাবে উল্লেখ করছি না, আপনারা সৌন্দর্যই দেখুন। এবং আজকে একটা কথা বলতেই হয় যে 27 বছর ধরে চলতে চলতে এই খড়দহ পুষ্প প্রদর্শনী পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম প্রধান, এবং বললে হয়তো ভুল হবে না যে 1 নম্বর পুষ্প প্রদর্শনীতে পরিণত হয়েছে। গতকাল অল ইন্ডিয়া রোজ ফেডারেশন দিল্লি থেকে প্রতিনিধি দল এসেছিলেন, তারা ঘুরে ঘুরে দেখেছেন। এখানকার যিনি মুখ্য সংগঠক হর্টিকালচার সোসাইটির অতীন্দার সঙ্গে ওনারা কথাবার্তা বললেন, দেখলেন, এবং তারা মুগ্ধ হয়ে দেখেছেন যে তারা বিভিন্ন জায়গায় ভারতবর্ষে যান, যে এত ধরনের গোলাপ এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য গাছপালা, সেগুলোর দেখে ভূয়সী প্রশংসা করেছেন। এখানে যে বক্তব্য থাকে সেখানেও আপনারা নিশ্চয়ই শুনেছেন, ফুল যখন প্রস্ফুটিত হয় সেটা দেখলে আমাদের মন অত্যন্ত উৎফুল্ল হয়ে ওঠে। এবং ফুল এমন একটা এই সৃষ্টি এই পৃথিবীতে, যেটা জীবনের প্রথম থেকে বলতে পারেন যে শেষ পর্যন্ত যার প্রয়োজনীয়তা আমরা দেখতে পাই। এবং এই ফুল আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন সঙ্গে ফিরে আসছি। ফুল এমন একটি প্রকৃতির অনবদ্য সৃষ্টি, যা দেখলে আমাদের মন ভালো হয়ে যায়, দুঃখে আমাদের মন প্রফুল্ল হয়, এবং প্রেম, ভালোবাসা, বন্ধুত্বে ফুলের কোনো জুড়ি হয় না। আসুন আমরা এবার আমরা প্রবেশ করলাম
ডালিয়া সেকশনে। এবং ডালিয়ার যে কত রকম প্রজাতি হতে পারে এবং অপং না দেখলে বোঝা যায় না। এবং এই এখানে যে গাছের আকার ছোট কিন্তু ফুলের যে সাইজ বা আকার কতটা বড়, এর নাম হচ্ছে মাতঙ্গিনী, মাতঙ্গিনী ভ্যারাইটি। আর আরেকটা আপনারা অনেকেই জানেন যে রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী যিনি পুষ্প বিশেষজ্ঞ, ভিক্ষু বুদ্ধদেব তার নাম। তিনি এই ডালিয়া নিয়ে এমন কিছু কাজ করেছেন, এখানে বেশ কয়েকটি ডালিয়া রয়েছে যার স্রষ্টা বা হাইব্রিডাইজেশন বা সংকরায়ন ঘটিয়েছেন এই ভিক্ষু বুদ্ধদেব। বিশেষ করে এই রংটা আমি একটু আমার সহযোগীকে দেখাতে বলবো। এটা রামকৃষ্ণ মিশনের কথাই যেন মনে করিয়ে দেয়। এই বিশেষ রংটা রামকৃষ্ণ মিশনে বিভিন্ন জায়গায় আপনারা গেলে দেখতে পাবেন। এবং যদিও অন্যান্য বারের তুলনায় ডালিয়ার সংখ্যা এবার একটু কম। আরো কিছু ডালিয়া রয়েছে যেগুলো মিশ্র প্রজাতির বা সংকরায়ন ঘটিয়ে এখানে তৈরি করা হয়েছে অপূর্ব রঙের বাহার বা সৌন্দর্য। এবার একটা বিশেষ সেকশনে আমরা দেখতে পাচ্ছি হলদে। হলদে বলবো না, বাসন্তী। একে বাসন্তী বলাই ভালো। এই রংটা দেখলেই যেন সরস্বতী পুজোর কথা মনে আসে। প্রথম দিন যে ফুলের আবার বলতেই হচ্ছে যে সৌরভ বা সৌন্দর্য ছিল, আস্তে আস্তে আসলে এই যে ফুলগুলো যারা ফুটিয়ে তোলেন, ইংরেজিতে যাদের গ্রোয়ার বলা হয় বা বাগানি, তারা এমন কিছু ব্যবস্থা গ্রহণ করেন, কিছু ঔষধ হরমোন ব্যবহার করে, যে নির্দিষ্ট দিনে সকালবেলা থেকেই সম্পূর্ণ প্রস্ফুটিত হয়ে ওঠে এই ফুলগুলো। তৃতীয় দিনের অপরাহ্ন শেষ দিক, সেদিকে একটু লক্ষ্য করছি যেটা কিছুটা যেন মিয়ে আসছে। আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাব। এবার আমরা ঢুকছি চন্দ্রমল্লিকার সেকশনে। চন্দ্রমল্লিকার একটা বিশেষ ভ্যারাইটি, একে পম্পন বলে, এবং এর মধ্যেও নানান ধরনের বর্ণ বা কালার রয়েছে। আপনারা এবার একটু দেখতে থাকুন। পম্পন বিভিন্ন ধরনের থাকলেও আমাকে যেটা সব থেকে বেশি আকর্ষিত করে সেটা হচ্ছে সাদা এবং কিছু মাঝখানে যে কিছুটা হলদে ধরনের যে থাকে, এটাই সব থেকে বেশি আকর্ষণ করে পম্পন ভ্যারাইটির মধ্যে। এখানে থেকেও আপনারা দেখুন যে অন্য রঙের পাশে থেকে যে সংকরায়ন ঘটছে কিভাবে। কেননা এত ফুলের সমাহারের মধ্যে মৌমাছি, বিভিন্ন কীট পতঙ্গ আসছে, সেটা এক ফুল থেকে গিয়ে অন্য ফুলে বসার জন্য এই সাদা ফুলটা বেশি রংকে নিয়ে নিচ্ছে, যার ফলে হচ্ছে কি কিছুটা বর্ণ সংকর এখানেই আমরা দেখতে পাচ্ছি। বিভাগ সেটি হচ্ছে গাঁদা বা ম্যারিগোল্ড। এবং গাঁদার মধ্যেও যে বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে, কোনোটা ইনকা, কোনোটা
মন ভাই, অপূর্ব সুন্দর। এর সৌন্দর্য না দেখলে বোঝা যায় না। যারা ফুল ভালোবাসেন, এবং বলতেই হয় যে ফুল যারা ভালোবাসে না তারা অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির মানুষ। এ আমি নয়, মহামতি শেক্সপিয়ার বলে গেছিলেন যে শিশু এবং ফুলকে যারা না ভালোবাসে, আদর করে, তারা নিষ্ঠুর প্রকৃতির মানুষ। অবশ্যই তারা যে কোনো সময় খুন পর্যন্ত করতে পারে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি গাদার সেকশন দিয়ে। আনার জন্য এখানে আমি দেখতে পাচ্ছি 4টে পিটুনিয়ার টব, এবং তার পিছন দিকে 2টো সাইলেশিয়া, এবং সাইলেশিয়া পরের রোতে রয়েছে। আমরা সেখানে বিশেষভাবে কিছু সাইলেশিয়া সম্বন্ধে আলোচনা করব। আমি যতই দেখছি যে কোনো একটা নির্দিষ্ট ফুলের দিকে যদি খানিকক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা যায়, তবে যেন সেই ফুলের সৌন্দর্য আপনাকে অবধারিতভাবে আকর্ষণ করবে। এই গাঁদার যে এত সৌন্দর্য, আরেকটা কথা বলতেই হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ফুল দেখছি, এবং যারা চর্চা করেন তারা দেখেছেন যে সারা বছর ধরে কিন্তু এক ধরনের ফুল ফোটে না। এই ঋতুচক্রের যে বিশেষ বিধান বা নিয়মে আমরা দেখতে পাই এক এক সময় এক একটা প্রজাতির ফুল ফোটে এবং প্রস্ফুটিত হয়, মানুষকে আনন্দ দান করে, আনন্দ বিতরণ করে, আবার তারা আস্তে আস্তে শুকিয়ে যায়। কেননা সব ফুল বর্ষজীবীও নয়, মাত্র কিছু দিনের জন্য, এবং তার জন্য যে কি বিশেষ সবিশেষ পরিশ্রম এই বাগানীদের বা যারা ব্যক্তিগতভাবে এই উদ্যান চর্চা করেন। আরেকটা জিনিস বলতেই হবে যে মানুষের বাসস্থান সংকুলান না হওয়ার জন্য নগরায়ন দ্রুত হারে হচ্ছে। শহরাঞ্চলে মানুষ তাদের নিজস্ব বাড়িঘর দুয়ার বা জমি জায়গা না থাকার জন্য আজকাল ফ্ল্যাটের ব্যালকনিতেও আমরা দেখতে পাই যে অন্তত গোটা 10 টব নিয়েও তারা তাদের পছন্দ মাফিক ফুলের চর্চা করে চলেছেন। এটা অত্যন্ত একটা ভালো দিক, বলতেই হবে। মানুষের এই সৌন্দর্য প্রীতি, এতে মানুষের মন যেমন একদিক দিয়ে ভালো হয়, তেমনি উদার হয়। আমি আগেও উল্লেখ করেছি যে পিটুনিয়ার বিভিন্ন রং থাকা সত্ত্বেও 2টো রং যেন আমাকে বিশেষভাবে আকর্ষণ করে, একটা সাদা এবং আরেকটা বাসন্তী রঙের। ঠিক সম্পূর্ণ হলুদও নয়, আবার সাদাও নয়, অপূর্ব সৌন্দর্য। আবার এখানে দেখুন যে শুধুমাত্র ভায়োলেট কালারের 3টে টব পরপর রাখার জন্য যেন এর সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। কসমস যেহেতু একটু ঠান্ডা প্রীতি তার রয়েছে, এখানে দুপুরবেলার দিকে সূর্যের প্রখর তাপের জন্য এই কসমস খানিকটা যেন নির্জীব হয়ে পড়েছে। এবং এর সঙ্গে আমার অত্যন্ত প্রিয় ফুল এবছর সব থেকে বেশি এসেছে, 4 থেকে 5টা মাত্র টব, এর বেশি আমি দেখতে পাই না। সেটা হচ্ছে প্লায়ান্থাস। প্লায়ান্থাস এমন একটা সুখী প্রজাতির বৃক্ষ যে এর বিরুৎ শ্রেণীর গাছ, এবং এর গঠনটা আমি আমার সহযোগীকে বলবো যে একটু বিশেষভাবে দেখানোর জন্য, যে এটা অনেকটা যেন টিয়া পাখির ঠোঁটের মতো বাঁকা ফুলটা, এবং মাঝখানে খরগোশের চোখের মতো। আপনি যদি 10টা চারা রোপণ করেন এবং ঠিকঠাক মতো পরিচর্যা করেন, তাহলে খুব বেশি হলে 3টে থেকে 4টে গাছকে বাঁচানো যায়। এটা অবশ্য আমি আমার মতো অপটু লোকের কথা বললাম। যারা বাগানি
তারাও একথা স্বীকার করেন যে মাটির যদি গঠন ঠিকঠাক মতো না হয় এবং জল যদি খুব বেশি পড়ে এবং কমও পড়ে, তাহলে এই গাছের চারা দ্রুত নষ্ট হয়ে যায়। অপূর্ব সৌন্দর্য। সাবির ভাই আপনাদের তুলে ধরছেন ক্লায়ান্থাসের সৌন্দর্য, কি অপূর্ব গঠন। এর পাতাটা আপনারা খানিকটা মটর গাছের সঙ্গে মিল পাবেন। যেহেতু বিরুৎ শ্রেণীর গাছ, সেই জন্য এর কাণ্ড অত্যন্ত নরম হয় এবং ঠিকঠাক মতো যদি সাপোর্ট দিয়ে না রাখেন তাহলে ভেঙেও যায়। এবার আমরা প্রবেশ করছি একটা বিশেষ শ্রেণীতে, যেটা হচ্ছে সাইলেসিয়া বা সেলোসিয়া। যে নামেই ডাকুন না কেন, কথাই আছে যে গোলাপ যে নামেই ডাকো না কেন তুমি, সে গোলাপই রয়ে যাবে। একে অনেকে করোনেশনও বলেন এবং এর গঠনটা দেখুন অনেকটা পিরামিড আকৃতি। যেমন সম্পূর্ণ গাছের গঠনও বিভিন্ন ব্রাঞ্চ বা শাখা প্রশাখা মিলিয়ে ওপরের দিকে যখন যাচ্ছে একটা মূল অংশে গিয়ে পিরামিডের শীর্ষ চূড়ার মতো হয়ে ওঠে। এবং একটা যদি আমি সাবির ভাইকে বলবো একটা অংশ বিশেষভাবে তুলে ধরে দেখানোর জন্য, যে দেখুন এটার আকৃতিটা অনেকটা পিরামিড আকৃতি এবং এর মধ্যে বিভিন্ন ধরনের রং রয়েছে। অপূর্ব সৌন্দর্য এই সেলোসিয়ার। এবার আমরা প্রবেশ করলাম এমন একটা সেকশনে যেটা একটু বলতে পারেন যে মিক্সড, বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে সবিশেষভাবে একটা উল্লেখ করতেই হয় যে এবছর এত ফুল এসেছে যে এখানে আমাদের যে মাঠ, আমি আমার সহযোগীকে বলবো মাঠটাকে ঘুরিয়ে একবার দেখিয়ে দেওয়ার জন্য, যে এই মাঠেও সমস্ত ধারণ বা রাখা যায়নি। অনেক গাছ যাদের রিপিট হয়ে গেছে তাদেরকে ফেরত দিয়েছে এই কমিটি পুষ্প প্রদর্শনীর পক্ষে, যে হর্টিকালচার সেকশন, তারা ফেরত দিতে বাধ্য হয়েছে একটাই কারণ, যে জায়গা সংকুলান হয়ে ওঠেনি। আমি এর আগে উল্লেখ করেছিলাম যে রোজ ফেডারেশন অফ ইন্ডিয়া দিল্লি থেকে যারা এসেছিলেন তারা বলছিলেন যে आप एक काम कीजिए ना, गांव में दूसरा कोई जगह ले लीजिए। बोले ये छोटा हो गया, जितना सारे वैरायटी यहाँ पे है। এটা কর্তা ব্যক্তিরা দেখবেন। একটা বিশেষ ফুল কসমস, মেক্সিকান সূর্যমুখী, এবং এর মাঝখানে ভায়োলেট কালারের স্প্যানজি, আর পিছন দিকে খুব সুন্দর ইকেবানা স্টাইলে যেন এটাকে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ফুল দিয়ে, এবং সবার ওপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমার অত্যন্ত প্রিয় এবং ভালো লাগা ফুল ক্লায়ান্থাস। সব ফুলের স্পিসিস বা প্রজাতির নাম জানা একা কারোর পক্ষে বিশেষজ্ঞ বাগানি ছাড়া। তো আমরা মোটামুটি ফুলগুলোকে চিনি তার গ্রুপ হিসেবে, বা কয়েকটি যে বিখ্যাত মানে খুব পরিচিত ফুল সেগুলো নাম দিয়ে চিনি। তা নাম দিয়ে চেনার প্রয়োজন হয় অনেক সময়,
যে কেউ পরিচিত আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে এটা কি ফুল, ওটা কি ফুল, তখন তাকে বলতে পারলে, সদুত্তর দিতে পারলে সে খুশিও হয়। জিনিয়া প্রজাতির অন্তর্ভুক্ত আরেকটা বিশেষ ফুল, একে বলে রাস্টক্স। হয়তো হোমিওপ্যাথ মেডিসিন এরই নির্যাস থেকে তৈরি হয়, তবে এই বিষয়ে আমার জানা নেই। এখানেও যে সেকশনটা করা হয়েছে পাঁচমিশালি ফুল দিয়ে, এক একটা এক এক ধরনের টব দিয়ে, অপূর্ব সুন্দর। খুব অক্লান্ত পরিশ্রম করে সাজিয়ে তুলেছেন। সেখানে দেখুন আবার কিছু আমরা চন্দ্রমল্লিকা কনকন ভ্যারাইটির বেস্ট গ্রুপ অফ পম্পন হবে না কেন? তার কারণ হচ্ছে, একে এখানে যে টবগুলো দেয়া হয়েছে, যে একটা টবে কতগুলো ফুল হতে পারে সেটা একটা এক নম্বর তার নিদর্শন। আর তার রং, যে বিভিন্ন ধরনের রং, সেগুলো নিয়ে যে বাগানি সাজিয়ে তুলেছেন, তাকে ধন্যবাদ অবশ্যই দিতে হবে। আমাদের সঙ্গে আপনারাও দেখতে থাকুন। ক্যামেরায় মিস্টার সাব্বির আহমেদ ফ্রম আইএস ফাউন্ডেশন টিটাগড়, আর সঙ্গে আমি আমার স্বল্প বিস্তর ফুলের পরিচিতি দিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা করবেন, কারণ আমি কোনো মানে নেই, আমিও প্রতিনিয়ত শিখছি। এবার আমরা এগিয়ে যাব চন্দ্রমল্লিকা বা ক্রিসেন্থাম এর একটা বিশেষ সেকশন। এটা অনেকে দেখেই চট করে ডালিয়া বলে ভুল করেন। আমরা এগিয়ে যাব সেই চন্দ্রমল্লিকার বিশেষ এই সেকশনে দিকে। কত বিভিন্ন বর্ণ, বিচিত্র গঠন, অপূর্ব সুন্দর। লোকে কেন এই চন্দ্রমল্লিকার বিশেষ গ্রুপটাকে দেখে ডালিয়ার সঙ্গে গুলিয়ে ফেলে, তার একটাই কারণ, যে আপনারা দেখুন যে এই যে বিশেষ ফুলটা রয়েছে, এর গঠন আকৃতি ডালিয়ার মতোই অনেকটা, এটা এবং তার সঙ্গে এটা। এই সাদা ফুলগুলোকে অনেকে স্নোবল বলেও বলেন। অবশ্যই যেন একটা বরফের গোলা মনে হচ্ছে। কোনো ঠান্ডার দেশে যেখানে বরফ পড়ে, সেরকম ছোট বাচ্চারা যেমন বরফ তুলে একটা বল মতো তৈরি করেন, হঠাৎ করে দেখলে বরফের গোলা বলেই মনে হয়। ফুল কোনো প্রদর্শনীতে রাখতে গেলে অবশ্যই মাথায় রাখতে হয় এর বিন্যাস, পুষ্প বিন্যাস, অর্থাৎ ফুলটাকে কিভাবে সাজালে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, নান্দনিক হয়ে উঠবে। এটা একটা মুখ্য বিষয়। যারা এগুলো নিয়ে চর্চা করেন তারা এগুলো খুব ভালোভাবে জানেন, এবং এর ওপরেও যে কত পড়াশোনা করতে হয়, এবং যারা করেন কেউ স্বাভাবিকভাবে শেখেন বাগানে থাকতে থাকতে, আবার কেউ কেউ তার একাডেমিক নলেজ দিয়েও কিছুটা সেইটাকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন। চন্দ্রমল্লিকার একটা বিশেষ গঠন দেখুন, এটা
স্পাইডার বলে, অনেকে খুব সাধারণ নামে ডাকে। মাকড়সার জালের মতো যেন অনেকটা, বা মাকড়সার গঠনের মতো যেন, তবে মাকড়সার মাত্র 8টা পা থাকে। এখানে অজস্র কয়েকশো পেটাল রয়েছে এবং আকৃতিটা আস্তে আস্তে মাকড়সার মতোই যেন মনে হয়। তো সবজি এবং ফল, একটা টবের গাছে যে কত ফল ফলতে পারে এবং আকারে প্রকারে কোনো অংশেই ছোট নয়। এবং আমরা অনেক সময় খেয়েও দেখেছি, একটা দুটো যখন ওনারা আমাদেরকে দিয়েছেন, যে স্বাদে অনেকে মনে করেন এখানে যেহেতু প্রচুর পরিমাণে কেমিক্যাল বা ফার্টিলাইজার ইউজ করা হয়, যে এটার কোনো স্বাদের পরিবর্তন হলো কিনা। বরং বলবো যে বাজারে যেগুলো পাওয়া যায় তার থেকে আরো উন্নত মানের। এক এক করে আমার সহযোগী আপনাদের দেখাবেন, যে পরপর যদি দেখেন, প্রথমেই শুরু হলো ডালিম বা বেদানা দিয়ে, তারপরে কামরাঙা, এরপরে কমলা লেবু, কুল। তবে এখানে পরপর কোনো ফল হিসেবে নেই, কোনো জায়গায় রয়েছে ফল, কোনো জায়গায় রয়েছে সবজি, এবং টবের মধ্যে আঙুর ফলেছে, আপনারা দেখুন, অপূর্ব সুন্দর। ভাইন, গ্রেপস বা ভাইন যাই বলুন, ভাইন অবশ্য অনেকে লতা বলতেও বোঝান। আর বেল বা উড অ্যাপেল, দুই একটা এমন অবস্থায় এসেছিল, প্রথম যেদিন নিয়ে আসে লরি থেকে গাড়ি থেকে নামাচ্ছে, আমি লক্ষ্য করেছিলাম আরো কয়েকটা ছিল, কিন্তু সেগুলো এতটাই পরিপক্ক অবস্থায় ছিল এই সময়ের সঙ্গে সঙ্গে ঝরে গিয়েছে। 2025-এ এই গাছগুলো বিভিন্ন বাগানিরা নিয়ে এসেছেন, বিভিন্ন নার্সারি থেকে নিয়ে এসেছে। এখানে আরেকটা খুব বড় আকারের বাতাবি লেবু ঝরে গিয়েছে। এবার এখানে কিছুটা মিশ্র সবজি রয়েছে। সবার পিছন দিকে রয়েছে বেগুন, এবং দেখুন ভায়োলেট কালারের, চট করে দেখলে মনে হবে যেন এটা একটা ভায়োলেট কালার ফুলকপি। তবে এগুলো বিশেষ প্রযুক্তিতে, টিস্যু কালচার বলুন বা জিন প্রযুক্তিতে এই রংগুলো এসেছে। কৃষি বিজ্ঞানীরা এগুলো, যেখানে এই সবজি বা ফসল নিয়ে গবেষণা হয়, সেখানকার উৎপাদিত ফসল। এবং এটা লক্ষ্য করুন যে বাঁধাকপির মতো দেখতে, এটা কিন্তু মোটেও বাঁধাকপি নয়, এটা লেটুস এবং বাঁধাকপি মিশিয়ে তৈরি। এটার নাম হচ্ছে আইসবার্গ। তারপরে আমাদের কিছু বিশেষ পরিচিত সবজি, লাউ, মাঝখানে চিচিঙ্গা, কুমড়ো, এরপরে বিলাতি আমড়া। আর একটা জিনিস দেখুন, যে টমেটো একটা অন্য ধরনের, অনেকটা যে লম্বা নারকেলে কুল হয় সেই রকম দেখতে। এবং এগুলো মূলত বলতে পারেন যে এ দিয়ে খাদ্য সমস্যা মেটাবে না, খাদ্য সমস্যা মিটবে না, কিন্তু এটা মূলত সৌন্দর্যায়নের জন্যই। আমরা বারবার করে অনুরোধ করছি
টমেটোরও বিভিন্ন ধরনের প্রজাতি এবং করলা পিছন দিকে এবং সামনের দিকে শিম। যাই বলুন না কেন, যে নামেই ডাকুন, আমার এই সবজিগুলো দেখতে দেখতে মনে পড়ে গেল যে আমরা তো এগুলোকে দেশীয় নামেই ডাকি। তা যখন এই দেশে আর ইংরেজরা এসেছেন তখন আমাদের এদেশীয়দের এবং ইংরেজদের মূলত ঘাঁটিটা যে তিনটে জায়গায় হয়েছিল তার মধ্যে বাংলা প্রদেশ একটা। এই মানে বেশ মজার একটা প্রবন্ধ পড়েছিলাম, যার মধ্যে ছিল ঠিক যেভাবে বাচ্চারা নামতা শেখে একে একে এক, দুই একে দুই, ঠিক তেমনি মানে সবজির নামকরণ গুলো তারা এইভাবে শিখতো যে পণ্ডিত মশাই নামতার মতো তৈরি করে সেগুলো পড়াতেন, যে ফিলোজফার, বিজ্ঞলোক, প্লাউম্যান, চাষা, পমকিন, লাউ কুমড়ো, কিকুম্বার, শশা। এটা নয়, তার সঙ্গে আরো ছিল, তবে আমাদের পাঠ্য যে সূচিতে যতটুকু ছিল, আমার যতটুকু স্মৃতিতে আছে, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার সবজির মধ্যে লঙ্কা, এবং লঙ্কারও যে বিভিন্ন আকৃতি, গঠন, সেগুলো অনেকে এটাকে কাশ্মীরি লঙ্কাও বলেন, কিন্তু কাশ্মীরি লঙ্কার গঠন একটু লম্বাটে হয়। যাই হোক, এবং রঙিন ক্যাপসিকাম বলেন অনেকে, কিন্তু সেগুলো একটা অন্য প্রজাতির, একে বেল পেপার বলে। এবং এই বেল পেপার চাইনিজ প্রিপারেশনে, চাউমিনে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। বলতে পারেন ফুলকপিরই একটা বিশেষ ভ্যারাইটি, এবং এর আমদানি হয়েছে চীন দেশ থেকে। তা চীন বলার পরেই মনে পড়লো যে আমি যে সংস্থায় কাজ করতাম সেখানে দুপুরবেলা আমাদের যে খাবার দাবার ব্যবস্থা থাকতো, আমার এক সহকর্মী বলেছিলেন একজনকে, তো সিনিয়র হায়ারার্কি বা ম্যানেজারকে, যে স্যার যা দেখতে পাচ্ছি খাবার দাবার তো বেশিরভাগই চাইনিজ। তখন বললেন, উনি উত্তর দিলেন, খুব চমৎকার ভাবে বিষয়টাকে হ্যান্ডেল করলেন। শুনুন, সারা পৃথিবীতে আজকাল যে ফুড স্টাফ বা খাবার দাবারের, বিশেষ করে সবজি এবং রেসিপির জন্য যে মশলাপাতি যে ব্যবহার হচ্ছে, সেগুলো কিন্তু বেশিরভাগই চীন থেকে আমদানি হয়। সুতরাং ভুলে যাবেন না, ওদের অবদানের, বিভিন্ন অবদানের সঙ্গে এই রান্নাবান্নার জিনিস, সবজিরও যথেষ্ট অবদান রয়েছে। এবার আমরা আস্তে আস্তে মেলা বা প্রদর্শনীর শেষ পর্যায়ের দিকে এগিয়ে চলেছি। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করলাম আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। যারা এখানে আসেননি বা এই ভিডিওটা দেখে যৎসামান্য উৎসাহিত হলেও, আগামী বছর, প্রত্যেক বছর এটা জানুয়ারির 1 থেকে 4 তারিখ পর্যন্ত নির্ধারিত দিনে কবি জীবনানন্দ দাশ উদ্যান, রহড়া স্টেশন রোডে, স্টেশন থেকে যখন আপনি রহড়া বাজারের দিকে আসছেন, ডান দিকে একটা মাঠের মধ্যে অনুষ্ঠিত হয়। এই মাঠটা বিখ্যাত হয়ে গিয়েছে, নানান ধরনের মেলা এখানে হয়। শুরু হয় বই মেলা দিয়ে, তারপরে এই পুষ্প মেলা, তারপরে হবে খাদ্য মেলা, তারপরে নানান ধরনের শিল্পজাত দ্রব্য নিয়ে অনেকে
মেলা করেন এখানে।